শুরু করছে আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ইউসুফ পাঠানকে সরিয়ে বিদেশ সফরে অভিষেকের অভিষেক। রাজ্যে উত্তাল চাকরিহারা আন্দোলন ও পাক গুপ্তচর কাণ্ড, রাজনীতির মঞ্চে দিলীপ ঘোষের তোপ। আরজিকর কাণ্ডে নতুন মোড়, তদন্তে একাধিক ব্যক্তি জড়িত থাকার ইঙ্গিত, জেলের সাধারণ জীবনে অভ্যস্ত হচ্ছেন দোষী সঞ্জয় রায়। ওই চারজনকে খতম করা হয়েছে নাকি পাকিস্তানে পালিয়েছে? পেহেলগাঁও ইস্যুতে বিদেশ সচিবকে অভিষেকের সোজা সাপটা প্রশ্ন। অবশেষে 16 কোটির ইনজেকশন পাচ্ছে রানাঘাটের অস্মিকা। ইউসুফ পাঠানকে সরিয়ে বিদেশ সফরে অভিষেকের অভিষেক। পাকিস্তানের মুখোশ উন্মোচন এবং অপারেশন সিঁদুরের তথ্য বিশ্ব দরবারে পৌঁছে দিতে একটি বহুদলীয় সংসদীয় দল বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই দল গঠনের প্রক্রিয়া নিয়ে গত 48 ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেস তীব্র আপত্তি জানিয়ে আসছিল। অবশেষে সেই অচলাবস্থা কাটল। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের তরফ থেকে সংসদীয় দলে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রস্তাব করেন। তৃণমূলের অভ্যন্তরে না জানিয়ে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে এই দলের প্রতিনিধি হিসেবে রাখায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা এবং অভিষেক, যিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকার বা বিজেপি ঠিক করতে পারে না কে তৃণমূলের প্রতিনিধি হবেন। এটি দলের নিজস্ব সিদ্ধান্ত। তারা আরও জানান, কেন্দ্র যদি অনুরোধ করেন তবে তৃণমূল তা বিবেচনা করবে। সেই প্রেক্ষিতেই রবিবার পাঠানের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। তৃণমূল সূত্রে খবর, রিজিজুর সঙ্গে ফোনালাপে মমতা ক্ষোভ প্রকাশ করেন যে দলের সঙ্গে আলোচনা না করেই কিভাবে কেন্দ্রীয় সরকার তৃণমূলের প্রতিনিধি নির্বাচন করলো। আইনমন্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করেন। পরে দুই পক্ষের আলোচনায় সমাধান সূত্রে পৌঁছানো যায়। রাজ্যে উত্তাল চাকরিহারা আন্দোলন ও পাক গুপ্তচর কাণ্ড, রাজনীতির মঞ্চে দিলীপ ঘোষের তোপ। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তেজনা ক্রমশ চরমে উঠেছে। চাকরিহারা আন্দোলনকারীরা আবারও রাজপথে সরব। তাদের একাংশের বিরুদ্ধে পুলিশি তলব এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য আরও ঘৃতাহুতি দিয়েছে। একই সঙ্গে পাক গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার কলকাতার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা এবং তার সঙ্গে রাজ্যের এক ইউটিউবারের সংযোগ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে চাকরি প্রার্থীদের ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে। বিকাশ ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর পরিস্থিতি আরো জটিল হয়েছে। বিধাননগর উত্তর থানায় 15 জন আন্দোলনকারীকে তলব করলেও তারা কেউ হাজিরা দেননি। আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল জানিয়েছেন, তারা আইনজীবীর পরামর্শে পদক্ষেপ নিচ্ছেন এবং আন্দোলন অব্যাহত থাকবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষও। তার অভিযোগ, 8000 অযোগ্য প্রার্থী নিয়োগ করে অন্তত 800 কোটি টাকার দুর্নীতি হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন মন্ত্রী এই দুর্নীতিতে জড়িত। এদিকে পাকিস্তানের গুপ্তচর বৃদ্ধির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে ঘিরে রাজ্য নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। দিল্লি থেকে এসে পাক সার্কাস, হাওড়া, ব্যারাকপুর, এমনকি কাকুরকাছি ব্রিজ এবং গেদে সীমান্ত পর্যন্ত বেরিয়েছেন তিনি। তার ভিডিও রেকর্ডিং ও বিভিন্ন প্রসিদ্ধ বিরিয়ানি দোকানে ঘোরাফেরা নিয়ে সন্দেহ আরো গভীর হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, যখনই দেশে কোনো দেশ বিরোধী কার্যকলাপ হয় তখনই তারা পশ্চিমবঙ্গে চলে আসে। থেকে সিমি সবাই এখানে আশ্রয় পায়। এখানকার সরকার এই দেশ বিরোধী শক্তিগুলিকে মদত দেয়। একই সঙ্গে দিলীপ ঘোষের সাম্প্রতিক দলীয় কোন্দল এবং তৃণমূল ঘনিষ্ঠতার গুঞ্জনের মধ্যেই তার মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, আন্দোলনকারীদের দমন, পাক গুপ্তচর বিতর্ক সব মিলিয়ে রাজ্য প্রশাসন ও রাজনীতির চরম উত্তেজনার মুখে। আগামী দিনে এই পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। আরজিকর কাণ্ডে নতুন মোড়, তদন্তে একাধিক ব্যক্তি জড়িত থাকার ইঙ্গিত, জেলের সাধারণ জীবনে অভ্যস্ত হচ্ছেন দোষী সঞ্জয় রায়। আরজিকর কাণ্ড ঘিরে ফের চাঞ্চল্য। কলকাতা হাইকোর্টে জমা পড়া এক বিকল্প ডিএনএ রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। কেবল সঞ্জয় রায় নয়, তিলোত্তমার দেহে আরও একজনের স্পর্শ ছিল। তদন্তকারী সংস্থা সিবিআই যেখানে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিল, সেখানে তিলোত্তমার পরিবারের পক্ষ থেকে পেশ করা ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদারের রিপোর্টে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। হাইকোর্টের অনুমতি নিয়ে তিলোত্তমার বাবা মা জাতীয় স্তরে ডিএনএ বিশেষজ্ঞদের দ্বারস্থ হন। ওই বিশেষজ্ঞর পর্যবেক্ষণ অনুযায়ী ক্রাইম সিনে আরও এক মহিলার উপস্থিতি ছিল এবং তিলোত্তমার দেহ সেই মহিলার দ্বারাও স্পর্শিত হয়। এমনকি রিপোর্টে একজন ভিন্ন পুরুষের উপস্থিতির সম্ভাবনাও উপস্থাপিত হয়েছে। এই তথ্য তিলোত্তমা কাণ্ডে নতুন মোড় এনে দিয়েছে এবং হাইকোর্ট ইতিমধ্যেই ওই বিশেষজ্ঞের বক্তব্য জানতে পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছে। অন্যদিকে ঘটনার প্রধান অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হওয়া প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এখন রয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। একসময় কলকাতা পুলিশের বাইকে চেপে শহরময় দাপিয়ে বেড়ানো সঞ্জয় এখন জেলের বাগান পরিচর্যা
পরিচর্যা করতে নিযুক্ত। দৈনিক মজুরি 80 টাকা, যা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। আনস্কিল্ড হিসেবে শুরু করলেও পরবর্তী সময়ে দক্ষতা অনুযায়ী তার কাজের ধরন ও মজুরি পরিবর্তন হতে পারে। জেলের জীবনের শুরুতে মন মরা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিচ্ছেন সঞ্জয়। এখন তিনি সকাল সন্ধ্যা বাগানে যাচ্ছেন, সহবন্দীদের সঙ্গে টুকটাক কথাও বলছেন। এক সময় যার প্রভাব প্রতিপত্তিতে হাসপাতালের দরজা খুলে যেত, আজ তিনি জেলের নিয়ম মেনেই দিন গুনছেন। উল্লেখযোগ্যভাবে সঞ্জয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত উচ্চ আদালতে কোনো আবেদন জমা পড়েনি। তার আইনজীবী আগে উচ্চ আদালতে যাওয়ার কথা বললেও এখনো সেই পথে কোনো অগ্রগতি নেই। প্রশ্ন উঠেছে, সঞ্জয়কে অনুতপ্ত, নাকি ভবিষ্যতে আরও কিছু চমক অপেক্ষা করছে এই মামলার পরবর্তী অধ্যায়? তদন্ত ও বিচার পর্বে এই নতুন রিপোর্ট নিঃসন্দেহে নতুন আলো ফেলেছে। একক দোষীর ধারণা এখন চ্যালেঞ্জের মুখে। আগামী শুনানিতে এই মামলার গতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে কৌতূহলী গোটা রাজ্য। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। ওই 4 জনকে খতম করা হয়েছে নাকি পাকিস্তানে পালিয়েছে? পেহেলগাঁও ইস্যুতে বিদেশ সচিবকে অভিষেকের সোজা 7টা প্রশ্ন। সোমবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে হাজির ছিলেন দেশের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ভারত পাকিস্তান উত্তেজনা এবং পরবর্তী সময়ে সংঘর্ষ বিরতির পথধারার বিষয়টি সহ একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি সংসদীয় কমিটির সদস্যদের। এই বৈঠকে উপস্থিত ছিলেন শাসক ও বিরোধী উভয় পক্ষের প্রতিনিধিরা। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে পেহেলগাঁও হামলা নিয়ে বিদেশ সচিবকে কৌশলী প্রশ্ন ছুড়ে দেন অভিষেক। যখন বিদেশ সচিব অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন অভিষেক জানতে চান, পেহেলগাঁওয়ে ওই 4 জন কিভাবে ঢুকলো? তাদের কি নিকেশ করতে পেরেছে সেনা? যদি না করে থাকে তবে তারা কোথায় রয়েছে? সরকারের কাছে কি এ নিয়ে কোনো তথ্য আছে, নাকি একেবারেই পাকিস্তানে পালিয়ে গিয়েছে ওই 4 জন? তবে এই প্রশ্নগুলির কোনোটিতেই উত্তর দেননি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। উল্লেখ্য, পেহেলগাঁও হামলার পর থেকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বিজেপি সরকারকে সমর্থন জানিয়ে বলেছিল সন্ত্রাসের বদলা নিতে হবে। অপারেশন সিঁদুরে একাধিক পাকিস্তানের ঘাঁটি ধ্বংস হয়েছে বলেও দাবি কেন্দ্রের। কিন্তু এখনো পর্যন্ত পেহেলগাঁও হামলায় জড়িত টিআরএফ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য মেলেনি। সেই প্রেক্ষিতেই প্রশ্ন তোলেন অভিষেক। সোমবারের ওই সংসদীয় বৈঠকে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। 10ই মে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্প দাবি করে তার মধ্যস্থতাতেই ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে। যদিও নয়াদিল্লি তখনও এ নিয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া দেয়নি। এই প্রসঙ্গে বিদেশ সচিব জানান, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই। অবশেষে বিরল রোগে আক্রান্ত রানাঘাটের ছোট্ট অস্মিকা পাচ্ছে প্রয়োজনীয় ইনজেকশন। চিকিৎসার জন্য প্রায় 16 কোটি টাকার প্রয়োজন ছিল, যার প্রথম কিস্তিতে 9 কোটি টাকা দিতে হয়। সোমবার মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে 60 টাকার অনুদানে সেই 9 কোটি টাকা পূর্ণ হলো। জন্মের কিছুদিন পরই অস্মিকার বিরল রোগ ধরা পড়ে। বিদেশ থেকে আনিয়ে নিতে হবে ওই ইনজেকশন। দীর্ঘদিন ধরে চলছিল অর্থ সংগ্রহ। রাজনৈতিক নেতা, সঙ্গীত শিল্পী সহ বহু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়েছেন। মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর অস্মিকার পরিবারের হাতে চেক তুলে দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অস্মিকার বাবা শুভঙ্কর দাস জানিয়েছেন, সমস্ত নথিপত্র প্রস্তুত করে আগামী 15 দিনের মধ্যে মেয়েকে ইনজেকশন দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন। তিনি সকল সহায়তাকারীদের ধন্যবাদ জানান।